আসবো। সেটা ওই যে হারা জেতা দিয়ে কিন্তু সব বিচার হয় না। না ঠিক, শিবাজী প্রতিম বসু। যেটা আগে বলা হতো মমতা যদি দিয়ে শুরু হন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, তার তলায় দুটি জায়গা কনস্টিটিউয়েন্সি তার একদম স্থিরীকৃত কনস্টিটিউয়েন্সি রয়েছে। সেটা হচ্ছে মহিলাদের মধ্যে তার পপুলারিটি এবং যে ধরনের স্কিমস উনি মহিলাদের জন্য নানাভাবে নিয়ে এসছেন, সেটা রেউড়ি মানে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রেউড়ি বলতেন, এখন দেখা যাচ্ছে সেই সমস্ত স্কিমস তারাও বিভিন্ন জায়গায় মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে তারাও সেটা ইমপ্লিমেন্ট করছেন, বলছেন অন্তত, অনেক জায়গায় বলছেন দিয়ে আবার তুলে নিচ্ছেন, সেটার কথা আলাদা। আর তার সঙ্গে সঙ্গে যেটা সংখ্যালঘু আমাদের এখানে মুসলিম, এই দুটি কনস্টিটিউয়েন্সি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নিজের দিকে রাখতে পারবেন এটা একটা বড় কথা। কিন্তু তার সঙ্গে এইখানে কিন্তু বিজেপির লড়াইটা নয়, বিজেপির লড়াইটা যেটা হবে সেই লড়াইটা হচ্ছে হিন্দু ভোটের জন্য লড়াই। এখন হিন্দু কনস্টিটিউয়েন্সিকে দুভাবে প্রভাবিত করার একটা জায়গা তো আছে। একটা হচ্ছে ধর্মীয়, যেটা একটা মেরুকরণের কথা বলা হয়, ধর্মীয় রাম মন্দির করলাম, আমরা কুম্ভ করলাম, অনেকবার পা পিছলেছে কুম্ভে, অনেক রকম ঘটনা ঘটেছে, তাও কুম্ভ একটা হয়েছে। কিন্তু আরেকটি হচ্ছে পাশের বাংলাদেশের একটা ঘটনা। কিন্তু এইগুলির মধ্য থেকে অনেকগুলোই আমরা দেখতে পাবো যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়েছেন বা এগোচ্ছেন বলে মনে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নিশ্চিন্ত যে কনস্টিটিউয়েন্সিগুলি সেগুলির সঙ্গে এখন অনেক বেশি, যেটা বললেন যে একটা কোথাও চন্দন বললেন জগন্নাথ মন্দির করছেন, এই যে জগন্নাথ মন্দির করছেন, এটা তো জগন্নাথ মন্দির করছেন। অন্যদিকে যারা বাংলাদেশের সংখ্যালঘু তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সুতরাং একদম যে সমস্ত হিন্দু ভোটের কনস্টিটিউয়েন্সি একদম এন ব্লক সেটা রয়েছে সেটা নয়। হিন্দু ভোট কিন্তু তারা যেহেতু একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশে তারা থাকেন হিন্দুরা, তারা চিন্তা ভাবনা করেন। যে কোনো দেশেই আমরা হাসিনার ক্ষেত্রে দেখেছি অনেক বেশি যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, যারা সংখ্যালঘু মানুষ হিন্দুরা ভোট দিতেন, এটাই টেন্ডেন্সি, সর্বত্রই তাই হবে। যারা সংখ্যালঘু মানুষ তাদের একটা গেটোয়াইজড হয়ে তাদের একটা ভোট দেওয়ার প্রবণতা থাকে আমাদের এখানে, তারা চিন্তা ভাবনা করবে এবং যখন চিন্তা ভাবনা করবে তার একটা বড় অংশ সেইটা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আসে, এবং আসার সম্ভাবনা যে একদম নেই তা নয়, অনেকখানি আছে, না হলে তো একরকম ভোট হবে যেটা সজলরা চাইছেন, সেই ভোটটা যদি না হয় অর্থাৎ হিন্দুদের ভোটের অনেক অংশ সেটা চলে যেতে পারে, যেটা ইনট্যাক্ট থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নিশ্চিন্ত কনস্টিটিউয়েন্সিগুলি ছাড়া। তাছাড়াও নতুন ইনরোড করছেন কোথায়, সেটা হচ্ছে আদিবাসী উত্তরে যে সমস্ত আদিবাসী রাজবংশীদের ভোট যেখানে যেখানে আছে, আমরা দেখেছি বিশ্ব যে সমস্ত উপনির্বাচনগুলি হলো সেখানে, যেখানে কিছুদিন আগে লোকসভাতে মারমার কাট করে বিজেপি জিতেছে, মনোজ টিগ্গার কনস্টিটিউয়েন্সি ফর এক্সাম্পল, মাদারিহাট। তো এই যে জায়গাগুলোতে যে রিগেইন করছে, অনেক জায়গাতে রিগেইন করছে, অর্থাৎ কিনা যাদের রাজবংশীদের কাউকে বলা হয়েছিল অমুক মহারাজ, তিনি অনন্ত মহারাজ, তাকে একটা বিরাট বড় তিনি আবার আরেক রকম কথা বলছেন। এই যে জায়গা তাদের উপর ভরসা রাখতে পারছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ইজ গেইনিং। যে জায়গাটায় আদিবাসী অঞ্চল, আমার যে ইউনিভার্সিটি সেই চারপাশে সেখানে আদিবাসী অঞ্চল, যারা সাঁওতালি অর্থাৎ আমি জঙ্গলমহলের কথা বলছি, সেই জায়গাগুলো রিগেইন করছে। একটা কথা তো অস্বীকার করা যাবে না যে বিজেপির একটা অবশ্যই একটা ভোট ব্যাংক গোছের তৈরি হয়ে গেছে নানাভাবে, কিন্তু সেখানে তাদের সংগঠনের একটা অভাব। আর দুই, যেটা কংগ্রেস এবং বামপন্থী যারা আছেন তাদের মধ্যে জায়গা, তাদের এবং তাদের মাঝখানে একটা আইএসএফ বলে আরেকটি হাইফেন আছে, এই হাইফেনের দিকে কোন দিকে তারা যাবেন কি যাবেন না, হাইফেনটি থাকবে কি থাকবে না, এই সব কিছু মিলিয়ে ঠিক হবে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা দেখি যে সাংগঠনিক দিক থেকে অন্যান্য ইস্যুর দিক থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভান্টেজই আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ শিবাজিদা। একটা প্রসঙ্গ না বললেই নয় যে আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম প্রায় 30-31 বছর আগে, তখন আমরা এই ধরনের ডিভিশন ভাবতেই পারতাম না। আমরা ভাবতাম না রাজবংশী ভোট, মতুয়া ভোট, আদিবাসী ভোট, তফসিলি ভোট, তফসিলি উপজাতি ভোট, কিন্তু এখন ঘটনাচক্রে এই ভোট এগুলোই ফ্যাক্টর হয়ে যাচ্ছে। অন্তত পশ্চিমবঙ্গে ছিল না, অন্তত পশ্চিমবঙ্গে ছিল, দেশের অন্যান্য জায়গায় ছিল, আমাদের নিজেদের ধারণাতে ছিল না যে এই ফর্মুলা ছিল। হ্যাঁ, আমরা যারা রাজনৈতিক সাংবাদিকতা করেছি আমাদের ধারণা ছিল না, কিন্তু ঘটনাচক্রে এখন আর মানে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এটাই এখন দস্তুর, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, একদম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটাই এখন দস্তুর। সুতরাং এর থেকে আমরা বেরোতেও পারবো না এবং এটাই হয়তো ভবিষ্যৎ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরের বক্তা বিজেপির পক্ষে সজল ঘোষ। ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। মমতাদি যেদিন বলেছিলেন যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে হয়,
তো লাথি আর দুধ যেদিন উনি খাওয়া শুরু করেছিলেন সেদিনই পশ্চিমবঙ্গটা ভেঙেছিল আড়াআড়িভাবে হিন্দু এবং মুসলমানে। বিশ্লেষণ করতে করতে এটাই প্রমাণ করেছেন যে মাইক্রো লেভেলে এটা চলে গেছে। এখন শুধু আর হিন্দুতে নেই, হিন্দুর মধ্যে আদিবাসী রাজবংশী সেখানেও খোঁজা হচ্ছে। লোহে লোহে কই কাটতা হয়, লোহা লোহে কই কাটতা হয়। তো আপনার কাছে সেকেন্ড অপশন বলে কিছু থাকবে না। আপনি বিশ্বদা শুরু করেছিলেন বিজেপি ধর্মের পথে। হ্যাঁ, অধর্মের পথের থেকে ধর্মের পথে থাকাটা অনেক বেশি শ্রেয়। আমি কতগুলো প্রশ্নের উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, চন্দন এখানে বসে বসে বলছিল যে কেউ জেলে আছে, কেউ বেলে আছে, কেউ এখানে আছে, কেউ দুবাইতে আছে, কেউ কচি পাটার ঝোল খাচ্ছে। এই যে কথাগুলোর মধ্যে দিয়ে ওরা সবসময় একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করে যে কোথাও একটা সেটিং আছে, এই আছে তাই আছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি আমাকে বলুন 35 বছর ধরে সিপিএম বাংলা শাসন করেছে দোর্দণ্ড প্রতাপের সঙ্গে। 35 বছরে 35টা তো বড় ব্যাপার, 35টা নিশ্চয়ই হ্যাপনিং মমতা ব্যানার্জি ঘটিয়েছিলেন, কিন্তু কখনো তিনটেও আমি কেস তুলে ধরি যে তিনটে কেসেও কখনো এফআইআর করেনি। 21শে জুলাইয়ের পরে মনীশ গুপ্ত এখন তৃণমূলে গিয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, এখন কোথায় আছেন আমার ঠিক মনে নেই। তিনি হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিলেন যে সমাজ বিরোধীরা আক্রমণ করতে এসেছিল রাইটার্স বিল্ডিং, কিন্তু একটা এফআইআর হয়নি মমতা ব্যানার্জির নামে। দাঁড়িয়ে থেকে হাতে সংবিধান বুকে নিয়ে পুরো বিধানসভা ভাঙচুর করে দিয়েছিলেন, প্রদর্শনী করেছিল, এফআইআর করেনি। তারপর 26 দিন ন্যাশনাল হাইওয়ে বন্ধ ছিল, একটা এফআইআর হয়নি। ফলে ওদের মুখে এই জাতীয় কথা বলার কোনো যুক্তি নেই। আজকে সিপিএম হচ্ছে ঠিক বলেছে, পেঁপে গাছের ক্র্যাচ, ওই পেঁপে গাছের ক্র্যাচে দুটো করে ডান্ডা থাকে। এই দুটো ডান্ডা হচ্ছে একদিকে কংগ্রেস আর একদিকে সিপিএম। এই ডান্ডাটা এদের কাজ হচ্ছে আজকে ভোট কাটুয়ার। এরা ভোটটা কেটে এরা আজকে সিপিএমকেই সংগঠিত করছে, সিপিএমকেই শক্তিশালী করছে। এরপরে ধরুন অনেক কথা এসছে, তৃণমূলকে সংগঠিত করছে। আপনি ধরিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। যে ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার, তো ভুয়ো ভোটারের কথা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা অনেক আগে থেকেই বলে আসছেন, এটা নতুন কিছু নয়। ভুয়ো ভোটার প্রায় 26 থেকে 30 লক্ষ। কদিন আগে আমরা দেখছিলাম, আপনার চ্যানেলে দেখিয়েছে কিনা আমার মনে নেই, কিন্তু অন্য চ্যানেলে আমার বেশ মনে আছে, যে কুচবিহারের ভোটার, উত্তরবঙ্গের ভোটার, দক্ষিণবঙ্গে তার নাম। এই যে বিভিন্ন ধরনের এবং ঢালাও, একটা দুটো নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একটা ছোট্ট মানে কাউন্সিলর, আমি কলকাতা পুরসভার, আমার ওয়ার্ডে অন্তত 250-300 এমন বাসিন্দা পাওয়া যাবে যে বাড়িতে এরা বাসই করে না। আমি আপনাকে বলছিলাম যে হ্যাঁ ঠিক, যে জয় শ্রীরাম বাংলায় চলে না, কিন্তু চলে না করতে করতে আমরা 39% 40% ভোট পেয়ে গেছি। আমরা লোকসভায় সিট কম পেয়েছি, ভোট বাড়িয়েছি, আর লোকসভায় যারা সিট বাড়িয়েছে তাদের ভোট কমেছে। এই জায়গাটা মানতে হবে আপনাকে, যে আজকে মমতা ব্যানার্জি এত আগে নেমে পড়েছেন। কেন নেমে পড়েছেন? খুবই তো ভালো কথা, কারণ উনি বুঝে গেছেন যে লড়াইটা তো সহজ হবে না, লড়াইটা ওনাকেও ঘরে বাইরে লড়তে হবে। ধন্যবাদ সজল। এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 বছর আগেই নেমে পড়েছেন, কিন্তু বিজেপি ও সাংগঠনিক দিক থেকে কিন্তু তাদেরও কিন্তু বৈঠক মিটিং মিছিল হচ্ছে, মণ্ডল সভাপতি সভাপতি নির্বাচন হচ্ছে এবং রাজ্য সভাপতি নির্বাচন হবে। কাকে দায়িত্ব দেয় সেটাও একটা বড় বিষয়। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য। না, সবাইকেই প্রথমেই অনেক অনেক শ্রদ্ধা, বিশ্ব সহ সকলকে যারা বললেন। আর ঠিকই তো, একটা ভোট প্রতিটি রাজনৈতিক দলের কাছেই একটা যুদ্ধের সামিল। যুদ্ধ আর ভোট মানে মোটামুটি বলা যায় যে একটা সিননিমাস ওয়ার্ড। কিন্তু যুদ্ধটা কেমন করে লড়তে হবে? এ যুদ্ধটায় কি রক্ত ঝরবে? এ যুদ্ধটা কি রেষারেষি এমন পর্যায়ে যাবে যে সেখানে ভারতবর্ষের সংবিধানটা কি নস্যাৎ করা হবে? যে প্রিয়াম্বল, ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচার, যার বাইরে কোনো আইন চলতে পারে না, তাহলে কি ভোটটা তাকেই একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখাবে? যুদ্ধ তো বটেই, লড়াই কখনো হালকা হতে পারে না। লড়াই, কিন্তু লড়াইটা কি হবে? লড়াইটা রক্তাক্ত হবে না শান্তিপূর্ণ লড়াই হবে? লড়াই
আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে হ্যাঁ লড়াই হবে, কিন্তু লড়াইটা শান্তির বার্তা দেবে। যুদ্ধ মানেই যে রক্ত ঝরতে হবে, চন্দন বাবুদের সময় যেরকম হতো, এটা তো সবাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খেলা হবে স্লোগান খুব প্রচারিত হয়েছিল এবং খুব পৌঁছেছিল মানুষের কাছে, খেলা হবে। তিনি বলেছেন খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। কেন? কারণ দেখা যাচ্ছে, তিনি বলেছেন, স্যাম্পল দেখিয়ে বলেছেন, রানীনগরের যার আধার কার্ড ভোটার লিস্টে নাম, তিনি একই নম্বরের আরেকজন, তিনি রয়েছেন হরিয়ানায়। অর্থাৎ যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলো থেকে মানুষের এই কার্ডগুলো নিয়ে এইখানের সাথে তাকে ম্যাচ করানো হয়েছে অনলাইন ভোটার। যেহেতু ইলেকশন কমিশন যে তাদের যে নিয়ম কানুন, তার মধ্যে অনলাইনেও ভোটার, তিনি ভোটার লিস্টে আসতে পারেন, তাই সংশোধন। এই খেলা নম্বর 1 এটা করতে বলেছেন সবাইকে, নিশ্চয়ই ভুল করেননি। পরেরটা বলেছেন জনসংযোগ। অনেক কিছু বলা হয়, আগেও বলা হতো, অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অধ্যায় তার আগেই, সরকারের অধ্যায়ের আগে, আর এখনো বলা হয়, কেন্দ্রীয় সরকার বলুন আর অন্য যে জায়গায় বলা হোক না কেন, জনসংযোগ যদি কেউ করে থাকে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, দেখি অন্যান্য জায়গায় যারা মুখ্যমন্ত্রী তাদের চারপাশে ব্যারিকেড থাকে, ও যে বন্দুক টন্দুক নিয়ে নানা রকম কিছু নিয়ে, আর আমার মুখ্যমন্ত্রীকে আমি দেখি উত্তরবঙ্গে ব্যারিকেডের ওপর উঠে দাঁড়িয়ে তিনি জনসংযোগ করছেন, মানুষের সাথে হাত মেলাচ্ছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা বলেছেন খেলা নম্বর 3, সংগঠনকে শক্তিশালী করতে হবে। কোনো সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে সেই সংগঠন কিন্তু তার আলটিমেট লক্ষ্যে পৌঁছতে পারে না। ফলে সেখানে দাঁড়িয়ে সংগঠনকে শক্তিশালী। আর 4 নম্বর খেলা, অর্থাৎ খেলা নম্বর 4 হচ্ছে তৃণমূল আবার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। চন্দ্রিমাদি, পরিষ্কার